পল্লবী দেবী তার দুই বৌমা নীলা, রমা এবং বড় বৌমার এক মেয়ে প্রিয়াকে নিয়ে গ্রামে বাস করে। পল্লবী দেবীর স্বামী সুরেশবাবু এবং তার দুই ছেলে নিখিলেশ ও রূপম, তারা তিনজনেই কাজের সূত্রে দেশ বিদেশেই থাকত। তারা বাড়িতে খুব কম আসতো। যখন তারা ছুটি পেত তখনই তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে আসতো, আর তা না হলে তারা বাড়িতেই আসতো না। এদিকে বাড়িতে পল্লবী দেবী তার দুই বৌমা এবং নাতনিকে নিয়েই থাকতো। তারা চারজনে খুব ভালো মতোই দিন কাটাতো। কিন্তু হঠাৎই একদিন পল্লবী দেবীর ছোট বৌমা রমা তার আসল রূপ দেখাতে শুরু করে। মা, আজকে থেকে আমি তোমাদের দুজনের কাজ ভাগ করে দিচ্ছি। আপনি আমার জন্য সকালবেলা জলখাবার বানাবেন, আর এই যে দিদি, তুমি বাকি যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো করবে। দুপুরবেলার রান্নাও কিন্তু তুমি করবে, ঠিক আছে? এসব তুমি কি বলছো ছোট বৌমা? আমি তো দেখতেই পাচ্ছি আর বুঝতেও পারছি তোমার ব্যবহার কিন্তু অনেকটাই পাল্টে গেছে। যেদিন থেকে তোমার শ্বশুর মশাই আর ওরা দুই ভাই শহরে গেছে সেদিন থেকে তুমি অনেকটাই পাল্টে গেছো। আমাকেও সম্মান দিয়ে কথা বলো না। কিন্তু কি হয়েছে তোমার? এর আগে তো তুমি এরকম ছিলে না। আপনার যে দেখছি ভালোই কথা হয়েছে। আপনাকে আমি এসব কথা জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে ফটফট করে এতগুলো প্রশ্ন করে যাচ্ছেন। আমি আপনাকে ওসব প্রশ্নের উত্তর দিতে যাব না, ঠিক আছে? শুধু একটাই কথা জেনে রাখুন, সব থেকে বেশি রোজগার কিন্তু আমার স্বামীই করে। তাই আমি যেটা বলবো আপনাদেরকে সেটাই করতে হবে। আর আমার স্বামীর টাকাতেই কিন্তু এখন সংসারটা চলছে। এ কি ছোট, তুই কি যাতা কথা বলছিস? বাবাও তো রোজগার করছে, এই বয়সে বাবাও আমাদের জন্য টাকা ইনকাম করছে। আমরা যতই বাবাকে বারণ করি না কেন, বাবা তো আমাদের কোনো কথা শোনে না। তুই তো খুব ভালো করেই জানিস। আর তোর বড়দা, সেও তো কিছু না কিছু রোজগার করছে। তাহলে তুই এত কথা কেন বলছিস? আমি এত কথা কেন বলছি তুমি বুঝতে পারছো না? আমাকে তো রূপম কালকে ফোন করেছিল। ও বলল এই 1 মাস টানা বাবার বড়দা নাকি বসে আছে, ওদের তেমন ভালো একটা কাজ হচ্ছে না, তাই ওদের কাছে টাকাও নেই। কালকে যা টাকা পাঠিয়েছে ওটা রূপমেরই টাকা, ঠিক আছে? তাই আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে, আর তা না হলেই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ছোট বৌমার এরকম রূপ দেখে তার শাশুড়ি মা এবং বড় যা একেবারে চমকে ওঠে, আর তারা দুজনে মিলে বাধ্য হয়ে রমার কথা অনুযায়ী কাজ করতে থাকে। তাদের দুজনের সঙ্গে রমা তার বড় জায়ের মেয়ের উপরও অত্যাচার করে, কিন্তু সে বাচ্চা হওয়ায় সে বারবার তার ছোট কাকিমার এরকম ব্যবহারে কান্নাকাটি করতে থাকে। এই প্রিয়া, আমার হাত পা একটু টিপে দে তো। কাকিমণি, আমি তো এখন বাইরে খেলতে যাচ্ছি, আর তুমি আমাকে এখন হাত পা টিপে দিতে বলছো? দূর, আমি এখন করতে পারবো না। কি কি বললি তুই? তুই করতে পারবি না বললি? তোর এত বড় সাহস! তোর মা আর তোর ঠাম্মি কখনো আমার কোনো কাজে না বলেনি, আর তুই না বলছিস? তোর তো ভালোই সাহস দেখছি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে রমা প্রিয়ার কাছে গিয়ে তাকে এক চড় মারে, আর তখন প্রিয়া কাঁদতে কাঁদতে তার মা এবং ঠাম্মিকে সেখানে ডাকে। ছোট বৌমা, তুমি এইটুকু ছোট বাচ্চার গায়ে হাত তুললে? তোমার কি একটুও দয়া মায়া নেই? তুমি তো দেখতে পাচ্ছি খুবই অহংকারী, অত্যাচারী হয়ে যাচ্ছ। আমাদের উপর অত্যাচার করছো, সে না হয় আমরা মেনে নিলাম, কিন্তু এই বাচ্চাটার উপর কেন তুমি এরকম ভাবে অত্যাচার করছো? দেখ ছোট, দয়া করে আমার এই বাচ্চাটার উপর তুই কোনো অত্যাচার করিস না। ও তো এখন ছোট, আর তাছাড়া আমরা তো তোর সব কথাই শুনছি। আমার কাছে সবাই সমান, বাচ্চা আর বড় আমি কাউকে ছেড়ে কথা বলি না। এই যে, চুপ করে এখানে এসে আমার পা টিপে দে, বাইরে খেলতে যেতে হবে না এখন। এই বলে রমা প্রিয়াকে তার পায়ের কাছে বসিয়ে তাকে পা টেপাতে থাকে, আর অন্যদিকে শাশুড়ি মা এবং বড় জাকেও কাজ করতে বলে দেয়। এভাবেই কিছুদিন কাটে, আর দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, আর প্রায় দিনই এখন বৃষ্টিপাত হয়। আর বৃষ্টির জন্য রমা প্রত্যেক দিনই নিত্য নতুন খাবার খাওয়ার জন্য আবদার করে। যাক বাবা, সন্ধ্যাবেলা আর কোনো কাজ নেই, আমি এখন একটু আরাম করতে পারবো, আর প্রিয়াকে একটু পড়াতেও পারবো। অনেকদিন হলো প্রিয়াকে পড়ানোই হচ্ছে না। এই কথা ভেবে নীলা নিজের রুমের দিকেই যেতে থাকে, আর তখনই রমা তাকে ডেকে বলে, এই যে দিদি, রুমের দিকে কোথায় যাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না বাইরে বৃষ্টি হচ্ছে? আর এই বৃষ্টির দিনে চা পকোড়া খাওয়ার আমার খুব ইচ্ছা করছে।
তুমি আমার জন্য চা আর পকোড়া বানিয়ে দাও, আর হ্যাঁ, টেস্টি করে বানাবে কিন্তু। আসলে ছোট, আজকে না আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তোর যদি এতই খাবার খাওয়ার ইচ্ছা হয় তুই তাহলে বানিয়ে খা না। আর তাছাড়া দেখ, অনেকদিন হলো মেয়েটাকে পড়তে বসানো হয়নি, তাই আমি ভাবছিলাম ওকে আজকে পড়তে বসাবো। কি, তুমি আমাকে পকোড়া বানিয়ে দেবে না? দেখো, তুমি যদি আমাকে পকোড়া বানিয়ে না দাও তাহলে তুমি ভাবতেও পারছো না আমি তোমার সঙ্গে কি করতে পারি। তোর যা করার তুই করে নিতে পারিস, ঠিক আছে? আমি আর তোর কথা মতো চলতে পারবো না, আমারও তো কিছু কাজ থাকে। সব সময় তোর পেছনে লেগে থাকলে কি চলবে আমার? তোর পকোড়া খাওয়ার যদি এতই ইচ্ছা করে তুই নিজে বানিয়ে খা। নীলার মুখে এমন কথা শুনে রমার মাথা গরম হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে রমা রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে একটা খুন্তি গরম করে নিয়ে আসে, আর সেই খুন্তিটা সে নীলার হাতে চেপে ধরে। এর ফলে নীলা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। নীলার চিৎকার শুনে সেখানে তার শাশুড়ি মাও চলে আসে। পল্লবী দেবী রমাকে বলে নীলাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রমা ছেড়ে দেওয়ার মেয়ে ছিল না। সে তখনও গরম খুন্তিটা নীলার হাতের উপর চেপে ধরে থাকে। আর এভাবে সেদিন রমা নীলার উপর প্রচন্ড পরিমাণে অত্যাচার করে। এর ফলে রিনা শেষ পর্যন্ত রান্নাঘরে যায়, আর পেছন পেছন তার শাশুড়ি মাও রান্নাঘরে চলে যায়। তারা দুজনে মিলে রমার জন্য চা এবং পকোড়া বানাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চা পকোড়া বানানো হয়ে গেলে নীলা সেই চা পকোড়া রমাকে খেতে দেয়। চা আর পকোড়াটা তো খেতে খুব ভালোই লাগছে। এই বৃষ্টি দেখতে দেখতে চা পকোড়া খাওয়ার মজাই আলাদা। এবার থেকে আমি প্রত্যেকদিন এরকম অত্যাচার করে চা পকোড়া এঁকে দিয়ে বানাবো, কারণ নীলার হাতে চা পকোড়া খুবই ভালো খেতে। এভাবেই রমা মনে মনে এসবই ভাবতে থাকে আর বৃষ্টি দেখতে দেখতে চা পকোড়া খেতে থাকে। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন রমা তার শাশুড়ি মা বড়জা এবং বাচ্চা প্রিয়াকে 3 রকমের কাজ ধরিয়ে দেয়। কাকিমণি, তুমি আমাকে তোমার জুতোগুলো পরিষ্কার করতে দিয়েছো তো, কিন্তু আমাকে না আমার বন্ধুরা ডাকছে বৃষ্টিতে ভিজবে বলে। তুমি আমাকে যেতে দাও না, আমি বৃষ্টিতে ভিজে এসে তোমার এই জুতোগুলো পরিষ্কার করে দেব। তোর সাহস তো কম না, তুই আবার ভুলে যাচ্ছিস আমি তোর সঙ্গে কি করতে পারি। দেখ প্রিয়া, তুই যদি আমার জুতোগুলো পরিষ্কার না করে দিস তাহলে কিন্তু আমি তোকে আর আজকে বাড়িতে ঢুকতেই দেব না। আর হ্যাঁ, খাবার দেওয়া তো দূরের কথা, তোকে কিন্তু না খেয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, তাও আবার বৃষ্টির মধ্যে। রমার কথা শেষ হতে না হতেই সেখানে নীলা চলে আসে। ছোট, তুই প্রিয়ার উপর এরকম ভাবে জোর করছিস কেন? আচ্ছা, তোর জুতোগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু তুই ওকে একটু বাইরে যেতে দে। ওর বন্ধুদের সঙ্গে ও একটু মজা করতে চাইছে, ওকে যেতে দে না। না, আমি ওকে কোনোভাবেই যেতে দেব না, কারণ এই বৃষ্টির মধ্যে ভেজার তো আমারও ইচ্ছা করে। কই, আমি তো যাচ্ছি না, তাহলে আমি ওকে কেন যেতে দেব? আমি যাকে যেটা কাজ দিয়েছি তাকে সেটাই করতে হবে। রমার এই কথা শুনে নীলা তখন প্রিয়াকে জুতাগুলো পরিষ্কার করে দিয়ে বাইরে যাওয়ার কথা বলে। তাই প্রিয়া তাড়াহুড়ো করে তার ছোট কাকিমার জুতাগুলো পরিষ্কার করতে থাকে। আর তাড়াহুড়ো করতে গিয়ে একটা জুতা পরিষ্কার করতে সে ভুলে যায়, আর সেই সাথে তাড়াহুড়ো করতে গিয়ে সে জুতাগুলো ঠিকভাবে পরিষ্কারও করতে পারেনি। আর এই দেখে রমার মাথা আগুন হয়ে ওঠে। দিদি, দিদি, কোথায় গেলে তুমি? এই দেখো, তোমার মেয়েটা আমার একটাও জুতো ঠিকভাবে পরিষ্কার করতে পারেনি। আজকে আসুক বাড়িতে, মজা বোঝাবো। আমার বরকে শুধু আমার মতোই খরচা দিতে বলবো, আর বলবো যে বাড়িতে আর কেউ থাকুক বা না থাকুক, অন্য কারোর জন্য কোনো টাকা পাঠানোর দরকার নেই। তোমাদের খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, বুঝতে পারছি আমি। কিছুক্ষণ পর প্রিয়া যখন বাড়িতে আসে তখন রমা তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেয় না, তাকে বৃষ্টির মধ্যেই বাইরে দাঁড় করিয়ে রাখে। আর এটা দেখে পল্লবী দেবী এবং নীলার খুবই খারাপ লাগে, কিন্তু রমা কারোর কোনো কথাই শোনে না। রমা তার শাশুড়ি এবং বড় জাকেও ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যা, চলে যায় এখান থেকে। এই যে মা, আপনি যদি আমার কাছে কাজের লোক হয়ে থাকতে পারেন তাহলে আপনাকে আমি এই বাড়িতে রাখবো, না হলে আমি রাখতে পারবো না। রমার এই কথা শুনে তারা 3 জনই সেখান থেকে চলে যায়, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটা ছোট ঘর খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পায়, যেখানে তারা মাথা গুজে থাকতে পারবে। মা, এই বাড়িটা তো কত ছোট, এখানে আমরা থাকবো কিভাবে? আর দেখো, এই ঘরে তো জলও পড়ছে। তুই চিন্তা করিস না মা, আমরা এখানে ঠিক থাকতে পারবো। তাছাড়া এখানে কিছু একটা দিয়ে দিলেই হয়ে যাবে, আর বৃষ্টির জল পড়বে না।
এই বলে নীলা সেখানে একটা পাত্র বসিয়ে দেয় আর সেই ছোট ঘরটাতেই তারা থাকবে বলে ঠিক করে। কিন্তু থাকার ব্যবস্থা তাদের হয়ে গেলেও তারা এখন কি খাবে এবং কিভাবে সংসার চালাবে সেটা কিছুতেই ভেবে উঠতে পারে না। মা, আমাদের মাথা গুঁজে থাকার মতো ঘরটা তো পেয়ে গেলাম, কিন্তু এখন আমরা সংসার কিভাবে চালাবো? প্রিয়াকে কি খাওয়াবো? আমরা দুজনে না হয় 2 দিন করে না খেয়ে থেকে যাব, কিন্তু প্রিয়া তো খিদে সহ্য করতে পারবে না। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসছি, আর সেই টাকা দিয়েই আমরা খুব কম খরচে চা পকোড়া বানিয়ে ফেলতে পারবো। আর এই বৃষ্টির দিনে সবাই চা পকোড়া খেতে পছন্দ করে, তাই আমি আর তুমি দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে চা পকোড়া বিক্রি করব। আপনি কিন্তু কথাটা মন্দ বলেননি, ঠিকই বলেছেন। এই বৃষ্টির দিনে সবাই চা পকোড়া অনেক পছন্দ করে, আর আমি কিন্তু খুবই টেস্টি চা পকোড়া বানাতে পারি। এভাবেই তারা দুজনে ঠিক করে এবার তারা চা পকোড়া বানিয়ে বিক্রি করবে। আর দেখতে দেখতে 2 দিন কাটে, আর এই 2 দিন ধরে একটানা বৃষ্টিপাত হতে থাকে। তাই তারা বাড়িতে বসে না থেকে পল্লবী দেবী এক ধনী মালকিনের বাড়িতে যায় আর তার কাছ থেকে কিছু টাকা ধার করে। আমাকে কিছু টাকা ধার দেবেন মালকিন? আমি আপনার সব টাকা মিটিয়ে দেব। আসলে এখন আমার কাছে খাবার খাওয়ার মতো কিছুই নেই। আমার ছেলে যখন বাড়িতে আসবে তখন আমি আপনার সব টাকা মিটিয়ে দেব। পল্লবী দেবীর এই কথা শুনে সেই বাড়ির মালকিন তাকে কিছু টাকা ধার দেয়, আর সেই টাকা দিয়েই পল্লবী দেবী দোকানে গিয়ে চা তৈরি করার এবং পকোড়া তৈরি করার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে। আর পরের দিন থেকেই তারা শাশুড়ি বৌমা চা পকোড়া বিক্রি করতে বেরিয়ে পড়ে। সকালবেলা অনেকেই তাদের কাছে গরম গরম চা খেতে আসে, আর সাথে করে 2টো করে পকোড়াও খেয়ে নেয়। আর বিশেষ করে সন্ধ্যাবেলা তাদের বিক্রি অনেক বেশি বেড়ে যায়, এর ফলে তাদের অনেক বেশি লাভ হয়। আর এভাবেই তারা বউ শাশুড়ি চা পকোড়া বিক্রি করে সংসার চালাতে থাকে। বেশ কিছুদিন পর যখন সুরেশবাবু এবং তার 2 ছেলে বাড়িতে ফিরে আসে, তখন তারা পল্লবী দেবী, প্রিয়া এবং নীলাকে বাড়িতে দেখতে পায় না। আর তারা সত্যিটা জানার চেষ্টা করে। কিছুদিনের মধ্যেই তারা সমস্ত সত্যি জেনে যায়। এর ফলে তারা রমার উপর রেগে গিয়ে রমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন রমা নিজের ভুল বুঝতে পারে আর সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে তারা সকলে মিলে আবার একসঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। কাল সারা রাত আমি ট্রেনে কাটিয়েছি। আগে স্নান না করে আমি কিছুতেই বিশ্রাম করতে পারবো না। আমাকে একটু ফ্রেশ হতে হবে। তোমাদের বাথরুমে আমাকে একটু নিয়ে চলো। আমাদের বাথরুম অনেক বড়, আর সেখানে এত বড় বাথটাব আছে যেটাতে একসঙ্গে 20-25টারও বেশি মহিলা স্নান করতে পারে। তোমার খুব মজা হবে। ওয়াও, দ্যাট সাউন্ড সো কুল। আমার বিদেশের বাড়িতে বাথটাব ছিল, কিন্তু সেটা অনেক ছোট ছিল। আমি একা সেখানে ঢুকলে পাশে একটা জলের বোতলও রাখার জায়গা থাকতো না। আর তোমাদের বাথটাব এত বড়, কোথায় আছে? প্লিজ আমাকে দেখাও। আই কান্ট ওয়েট টু সি ইট। তুমি তোমার টাওয়েলটা নিয়ে নাও, তারপর চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে টুম্পা তার সদ্য বিদেশ থেকে আসা বৌদি জেনিফারকে বাড়ির বাইরে নিয়ে যেতে গেলে জেনিফার অবাক হয়ে যায়। জেনিফার ভেবে পায় না স্নান করার জন্য তাকে বাড়ির বাইরে কেন নিয়ে যাওয়া হচ্ছে। সে টুম্পার কাছে জানতে চাইলে টুম্পা বলে তাদের বাড়িতে স্নান ঘর নেই, তাই তারা সবাই পুকুরেই স্নান করে। কি বলছোটা কি? তোমাদের বাড়িতে ওয়াশরুম নেই? তোমরা সবাই পুকুরে স্নান করো? পুকুরে কি কেউ কখনো স্নান করতে পারে? ওটা তো একটা পাবলিক প্লেস, কত লোকজন যাওয়া আসা করে। আমি তো ছোট থেকে এরকমই দেখে আসছি। তুমি চিন্তা করো না বৌদি, আমরা যেখানে স্নান করি সেখানে পুরুষদের যাওয়া নিষেধ। যেহেতু ওখানে সব গ্রামের মহিলারা স্নান করে, সেজন্যই এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াট? তোমরা সবাই পুকুরে স্নান করো? which means গ্রামের কারোর বাড়িতে ওয়াশরুম নেই? মেয়েদের সেফটির জন্য এত বড় রিস্ক তোমাদের গ্রামের লোক দেখেও দেখতে পাচ্ছে না? আমি তো ছোট থেকে এরকমই দেখে আসছি। আসলে আমাদের গ্রামটা শহর থেকে অনেকটাই দূরে, তাই জন্য শহরের কোনো সরকারি আধিকারিক আমাদের গ্রামে এসে কোনো বন্দোবস্ত করতে চায় না। আমরা সবাই এভাবে মানিয়ে নিয়েছি। তুমি কয়েকদিন থাকো, তোমারও অ্যাডজাস্ট হয়ে যাবে। কথাটা অ্যাডজাস্টমেন্টের নয়, কথাটা হলো সেফটির। আমি বলছি না তোমাদের গ্রামের সবাই খারাপ। এমনও তো হতে পারে যে কেউ লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করে দেখছে, আর তোমরাও বুঝতে পারছো না সেটা। তুমি আমার মাথায় এসব ঢুকিও না তো। চলো এবার স্নান করব, চলো এবার। এই বলে টুম্পা জেনিফারকে নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে স্নান করতে চলে যায়। সেখানে আশেপাশের মহিলারা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু তবুও জলে স্নান করতে নেমে জেনিফারের খুবই অদ্ভুত লাগছিল।
সুইমিং পুলে সে যে আগে স্নান করেনি তা নয়, কিন্তু তার শুধু মনে হচ্ছিল হয়তো তাদেরকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে। এই চিন্তায় জেনিফার ভালোভাবে স্নানও করতে পারে না। জেনিফার সবেমাত্র বিয়ে করে মৈনাকের সাথে তার গ্রামের বাড়িতে এসেছে। মৈনাক বিদেশে কাজ করলেও তার বাড়ি ছিল প্রত্যন্ত একটি গ্রাম বিলাসপুরে। তাদের গ্রামে কোনো রকমের বিদ্যুৎ এবং একটি সুলভ শৌচালয় থাকলেও স্নানঘর এখনো সেরকম ভাবে জনপ্রিয়তা পায়নি। গ্রামে পুরুষ এবং মহিলাদের স্নান করতে যাওয়ার আলাদা আলাদা পুকুর ছিল। কোনো বাড়িতেই জলের কলের ব্যবস্থা ছিল না। শ্বশুর বাড়িতে এসে জেনিফার মনে নানান রকমের আশঙ্কা নিয়ে পুকুরে স্নান করে। আমি এভাবে রোজ পুকুরে স্নান করতে পারবো না মৈনাক, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমাদের বাড়িতে কিরকম সুন্দর বাথরুম ছিল। সেরকম সুন্দর বাথরুম আমার চাই না, কিন্তু শুধু চারিদিকে দেওয়াল দিয়ে ঢাকা একটা বাথরুম আমার জন্য বানিয়ে দাও। আমি জানি তোমার প্রথম প্রথম খুব অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। আমাদের গ্রামের কোনো বাড়িতেই এখনো জলের কলের ব্যবস্থা নেই। সকলকেই পুকুরে স্নান করতে হয়, আবার পুকুর থেকেই জল এনে বাড়ির নানান রকম কাজ করতে হয়। তুমি কি বুঝতে পারছো না এটা কতটা আনহাইজেনিক? যে জলে স্নান করছি সেই জলই বাড়িতে এনে অন্যান্য কাজে ব্যবহার করতে হচ্ছে। তুমি একটু চেষ্টা করে দেখো যদি কালকের মধ্যে ব্যবস্থা করতে পারো। সবে সবে গ্রামে এসে তুমি সবকিছু চেঞ্জ করতে পারবে না জেনিফার, তোমাকে ধৈর্য ধরতে হবে। মৈনাকের কথায় জেনিফার সন্তুষ্ট হয় না। সে প্রত্যেকদিন পুকুরে স্নান করতে চায় ঠিকই, কিন্তু সে কখনোই শান্তি করে স্নান করতে পারে না। তার সবসময় মনে হয় কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন স্নান করতে গিয়ে টুম্পা জেনিফার নানান রকমের আলোচনা করতে থাকে। তাদের আলোচনা শুনে গ্রামের বাকি কয়েকজন মহিলা একটু সচেতনতা দেখালেও বাকিরা জেনিফারের উপর প্রচন্ড রেগে যায়। আমি প্রত্যেকদিনই দেখেছি তুমি একই কথা রোজ রোজ সবার কানে ভরছো। তোমার কি মনে হয় আমাদের গ্রামের সব পুরুষ মানুষই খারাপ? আর তুমি কোথাকার কে শুনি যে তোমাকে দেখার জন্য প্রত্যেকদিন গ্রামের ছেলেরা লুকিয়ে লুকিয়ে পুকুর পাড়ে বসে থাকবে? অতটাও সুন্দর তুমি নয় বাপু। ব্যাপারটা আমার বিউটিফুল হওয়া কিংবা না হওয়া নয়, কথাটা হলো আমাদের সবার সেফটি। তোমরা জানো কেউ যদি লুকিয়ে আমাদের ছবি তোলে কিংবা ভিডিও করে তাহলে সেটার পরিণাম কতটা খারাপ হতে পারে। আমরা এতদিন ধরে স্নান করছি, আমাদের কেউ তো কোনোদিনও ছবি ভিডিও তুললো না। তুমি আসার সাথে সাথে এরকম ঘটনা ঘটবে তোমার মনে হলো কেন শুনি? আর তোমরা বিদেশে সবাই কিভাবে স্নান করো আমাদের ভালো করেই জানা আছে। ওই তো গো, কি কিনি যেন? হ্যাঁ 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 হ্যাঁ, বিকিনি বিকিনি। তোমরা তো বিদেশে সবাই বিকিনি পরে স্নান করো। হাজার হাজার মহিলা পুরুষ সবার সামনে তোমরা এসব পরে চলে যাও, তার বেলায় তোমাদের কোনো অসুবিধা হয় না? আমাদের গ্রামে যত সমস্যা। সুইমস্যুট পরে স্নান করতে যাওয়া আমাদের দেশের কালচারের মধ্যে পড়ে। আমাদের দেশে ওটাতে বেশি অ্যাটেনশন দেওয়া হয় না, কিন্তু তোমাদের দেশে তো এরকম নেই। তোমাদের দেশের লোকেরা পোশাক আশাক নিয়ে যথেষ্ট সচেতন, আমি তাই জন্যই বলছি। তোমাদের দেশে এসব বিষয়কে পাত্তা দেওয়া হয় না, তাই কোনো চিন্তা নেই। আর আমাদের দেশে আমরা সব সময় শাড়ি পরি বলে আমরা পুকুরে স্নান করতে এলে লোকজন লুকিয়ে আমাদের ছবি তুলবে, এটাই তোমার ধারণা, তাই তো? এবার তোমরা একটু থামো তো, তোমাদের জ্বালাই তো দেখছি শান্তি করে স্নানও করা যাবে না। চলো বৌদি, আমরা বাড়ি যাই। এই বলে টুম্পা জেনিফারকে নিয়ে বাড়ি চলে যায়। তারপর থেকে জেনিফার স্নান করতে গেলে গ্রামের কিছু মহিলারা অকারণেই তাকে অপমান করে। তাই জেনিফার আজকাল খুব ভোরবেলাতেই স্নান করতে চলে যায়, যাতে কারোর সঙ্গে তার কোনো রকমের দেখা সাক্ষাৎ না হয়। একা একা স্নান করতে তার ভয়ও লাগতো, আবার ঝগড়াঝাটি হবে না ভেবে সে শান্তি পায়। এমনই একদিন জেনিফার অনেক ভোরবেলা স্নান করতে যাবে, এমন সময় মৈনাক তাকে বাধা দেয়। এত ভোরবেলা এত ঠান্ডার মধ্যে তুমি যদি স্নান করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে। আরেকটু রোদ উঠলে তারপরে যেও, এখন যেতে হবে না, শুয়ে পড়ো। তুমি তো জানোই আমি কেন সবার সাথে স্নান করতে চাই না। সবাই আমাকে ছোট বড় কথা বলে অপমান করে, আমাকে তারা নির্লজ্জ, অভদ্র আরো কত কিছু বলে। আমি ওদের সাথে যেতে পারবো না। মৈনাক আটকালেও জেনিফার মৈনাকের কোনো কথা শোনে না। সে অনেক ভোরবেলা স্নান করতে চলে যায়। আবহাওয়া খারাপ থাকায় জেনিফারের খুব শরীর খারাপ ছিল, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি লেগেছিল। মৈনাক আর তার বাড়ির লোক জেনিফারকে নিয়ে খুবই দুশ্চিন্তা করত। তোমাকে আর ওই পুকুরে স্নান করতে যেতে হবে না, আমি অন্য কিছু একটা ব্যবস্থা করছি। তোমার দায়িত্ব যখন নিয়েছি তখন সবকিছুরই দায়িত্ব আমাকেই নিতে হবে। তুমি তোমার নিজের বাড়ি, দেশ সবকিছু ছেড়ে এত কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি দিন কাটাচ্ছ, তাই দায়িত্ব তো আমাকে নিতেই হবে।
ডোন্ট ওয়ারি, ওয়েদার খারাপ ছিল বলে আমার শরীর খুব খারাপ হয়েছে, নয়তো এমন কিছুই হতো না। আমি ভালো হয়ে গেলে আবার সকাল সকাল পুকুরে স্নান করে নিতে পারবো। আর আমি তোমাকে ভোরবেলায় ঠান্ডার মধ্যে স্নান করতে যেতে দিতে পারবো না। গ্রামের বাকি সবার সাথে আমি স্নান করতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমি কিভাবে স্নান করতে পারবো বলো? মৈনাক আর জেনিফার দুজনেই নানান রকমের চিন্তা করতে থাকে। হঠাৎই মৈনাকের মাথায় একটা বুদ্ধি আসে। মৈনাক পুকুর থেকে একটা লম্বা পাইপ তার বাড়ির পিছনে রেখে দেয়। সে এমন ব্যবস্থা করে যাতে পুকুর থেকে খুব সহজেই সেই পাইপে করে জল তার বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির পিছনে মৈনাক ত্রিপল টাঙিয়ে একটা ছোট্ট স্নানঘর মতো বানায়। প্রত্যেকের চোখের আড়ালে জেনিফার সেই ত্রিপলের স্নানঘরে স্নান করতে থাকে। পাড়া প্রতিবেশীর নজর পড়লেও তারা ত্রিপলের ঘরটির কথা জিজ্ঞাসা করলে মৈনাক রোজ নতুন কোনো বাহানা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিত। মৈনাক দা, কি ব্যাপার বলো তো? তোমার বাড়ির পেছনে ওই ত্রিপলের ঘর বানানো কেন? মনে মনে তো হয় জিজ্ঞাসা করবো, কিন্তু কিছুতেই তো তোমার দেখা পাই না। ওটা কিছু না, আমাদের বাড়ির কিছু জিনিসপত্র আমরা আর ব্যবহার করি না, সেগুলো বাড়িতে থাকলে ঘর নোংরা হয়, আর বাইরে ফেলে দিলেও তো চোর ছাচোর সেগুলো নিয়ে বিক্রি করে দিতে পারে। তাই বাড়ির বাইরে ছোট্ট একটা ত্রিপলের ঘর বানিয়ে ওখানে জিনিসপত্রগুলো রেখেছি আর কি। পুরনো জিনিস বলতে কেমন পুরনো জিনিস? এই যেমন ধর আমার দাদুর আমলের পুরানো ঘড়ি, চেয়ার, টেবিল, এইসব। আজকালকার দিনে তো বাড়িতে রাখলে ওইসব আর ভালো লাগে না, তাই জন্যই বাইরে রেখেছি। তুই আবার যেন পাঁচ কান করিস না, কখন কার মনে যে কি চলছে বোঝা বড় মুশকিল। আরে না না, তুমি চিন্তা করো না, আমি কেন কাউকে বলতে যাব। সোহমের কথা বলা হয়ে গেলে মৈনাক সেখান থেকে চলে যায়। কিন্তু তখনও ওই ত্রিপলের ভিতরে কি আছে তাই নিয়ে সোহমের মনে নানান রকমের সন্দেহ থেকেই যায়। দাদুর আমলের এত দামি জিনিস মৈনাকদা বাইরে বের করে দিল, আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই কোনো ঘাপলা কেস আছে, একদিন সুযোগ বুঝে দেখতে হবে। কিছুক্ষণ পরে সোহমও সেখান থেকে চলে যায়, কিন্তু তার মাথা থেকে ত্রিপলের ঘর দেখার চিন্তা যায় না। সে প্রত্যেক দিনই ভাবে আজ নয়তো কাল মৈনাকদের বাড়িতে গিয়ে তাদের পুরানো ঘরটা দেখে আসবে, কিন্তু সবসময় তাদের বাড়ির আশেপাশে কেউ না কেউ থাকায় সোহম সেরকম করার সুযোগ পায় না। একদিন চারিদিকে ফাঁকা দেখে সোহম লুকিয়ে লুকিয়ে সেই ত্রিপলের ঘরের সামনে চলে যায়। সেখানে গিয়ে জেনিফারকে স্নান করতে দেখে সে চমকে ওঠে। জেনিফারও সোহমকে দেখে খুব জোরে চিৎকার করতে থাকে। সোহম ভয়ে ছুটে পালাতে গেলে মৈনাক তাকে ধরে ফেলে। জেনিফার তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। এই ছেলেটার এত সাহস, আমি স্নান করছি দেখেও সে ওখানে ঢুকে গেল। এটাকে তোমরা সেফটি বলো? গ্রামে মেয়েদের জন্য একটা স্নান করার জায়গা থাকলে আজকে আমাকে সবার সামনে এত লজ্জা পেতে হতো না। তাহলে তুমি সবার মতো পুকুরে যাও না কেন বৌমা? গ্রামের সব মহিলারা তো সেখানেই স্নান করে, তুমি যদি সেখানেই স্নান করতে তাহলে তো এইগুলো আর হতো না। কে বলেছে সেখানে গেলে এরকম হতো না? কোনো না কোনো দিন তো হতেও পারত। যে জলে স্নান করি সেই জলেই আমরা আবার বাড়ির কাজে লাগাই। এসব ভেবেই আমার কোনোদিনও সেখানে স্নান করতে যাওয়ার ইচ্ছা করতো না। আমি বাধ্য হয়ে যেতাম। তাও গ্রামের কিছু মানুষজন আমাকে প্রত্যেকদিন অপমান করে সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর সেই কারণে আমি বাড়ির পেছনে একটা ছোট্ট ত্রিপল ঘেরা স্নান ঘর বানিয়ে দিয়েছিলাম, আর সোহমকে মিথ্যে কথা বলেছিলাম ওই ঘরের ব্যাপারে। এরকম ঘটনা যাতে সবার সাথে না ঘটে তাই জন্যই আমাদের উচিত গ্রামে যেমন শৌচালয় আছে সেরকমই স্নানঘর তৈরি করা। প্রত্যেকের বাড়িতে না হোক অন্তত গ্রামে যদি একটা ওয়াশরুম থাকে তাহলে প্রত্যেক মেয়ে শান্তিতে স্নান করতে পারবে। কিন্তু তাতে তো অনেক খরচা বৌমা, এত খরচা কে দেবে? সরকারের লোক তো আমাদের গ্রামে আসতেই চাই না। আমরা সবাই মিলে একটু করে টাকা দিয়ে আপাতত একটা বাথরুম তৈরি করি, তারপর সরকারের সাথে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, আমি প্রত্যেকের ঘরে জলের কলের ব্যবস্থা করে দেব। একই জলে স্নান করা আর বাকি কাজ করা অত্যন্ত আনহাইজেনিক। তোমরা এখনো বুঝতে পারছো না, কোনো একটা সামান্য রোগীর জন্য যখন পুরো গ্রাম শেষ হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে। জেনিফারের কথা শুনে সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে বাড়ির পিছনে থাকা ত্রিপলের ঘরে স্নান করেও জেনিফারের এত অসুবিধা হলো, তাহলে প্রত্যেকদিন গ্রামের পুকুরে স্নান করার সময় না জানি এরকম ঘটনা কতবার তাদের সঙ্গে ঘটেছে, আর গ্রামের মেয়েরা সেটা কখনো টেরও পায়নি। তারা প্রত্যেকেই জেনিফারের কাছে ক্ষমা চায়। সবাই মিলে চাঁদা তুলে গ্রামে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটি করে ওয়াশরুমের ব্যবস্থা করে। কয়েক বছরের মধ্যে জেনিফারের অক্লান্ত পরিশ্রমের কারণে বিলাসপুর গ্রামে প্রত্যেকের বাড়িতেই জলের কলের ব্যবস্থা হয়ে যায়।